ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। সামনেই তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম। আর সেই এক্সামকে লক্ষ্য করি আজকের এই সেশনে আমি তোমাদের ভৌতবিজ্ঞানের তেজস্ক্রিয়তা চ্যাপ্টার থেকে যেই সব প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সবটাই আলোচনা করব। তো আজকের ক্লাসে তোমরা 70টিরও বেশি প্রশ্ন এই চ্যাপ্টার থেকে প্র্যাকটিস করতে পারবে এবং প্রতিটা প্রশ্নই প্রিভিয়াস ইয়ারের কোনো না কোনো পরীক্ষায় বারে বারে এসেছে। তাই প্রত্যেককে বলবো এই 30 থেকে 40টা মিনিট সময় ক্লাসটিতে কনসেন্ট্রেট করার জন্য, কেননা এই সময়ের মধ্যে তোমাদের এই চ্যাপ্টার থেকে এটা কমপ্লিট রিভিশন হয়ে যাবে। প্রত্যেককে বলবো ক্লাসটিকে লাইক করার জন্য, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এবং ক্লাসগুলিকে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। তবে ক্লাস শুরু করার আগে তোমাদেরকে বলবো এই চ্যানেলের প্লেলিস্টে এবং এই ভিডিওর ডেসক্রিপশানে আমি জীবনবিজ্ঞান ও ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের লিঙ্ক এবং সাজেশন সিরিজের ক্লাসের লিঙ্ক দিয়ে রেখেছি। যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো এই ক্লাসগুলো দেখে নেওয়ার জন্য, তোমাদের এক্সামের আগে অনেকটাই কাজে লাগবে। তাহলে দেখো প্রথম প্রশ্ন কি বলছে। বলছে তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি এটা আসলে কি? তেজস্ক্রিয় মৌল থেকে আলফা বিটা গামা নিঃসৃত হয়। তো এই যে বিটা রশ্মিটা, এই বিটা রশ্মিটা আসলে কি? নিউক্লিয়াসের চারিদিকে প্রদক্ষিণরত ইলেকট্রন, না নিউক্লিয়াস থেকে নির্গত তড়িদাহিত কণা, না নিস্তড়িত কণা, না তড়িৎ চুম্বকীয় বিকিরণ। এই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? দেখো দেখো বিটা রশ্মি হলো এক প্রকারের কিন্তু ইলেকট্রন কণার স্রোত। ঠিক আছে, কী বললাম? এটা হচ্ছে এক প্রকারের ইলেকট্রন কণার কিন্তু স্রোত হচ্ছে এই বিটা রশ্মি। আসলে নিউক্লিয়াসের অভ্যন্তরে একটা নিউট্রন কি হচ্ছে, একটা প্রোটনে ও একটা ইলেকট্রনে কিন্তু ভেঙে যাচ্ছে। এবার ইলেকট্রনটি ওই নিউক্লিয়াস থেকে এই বিটা রশ্মি রূপে কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি নিউক্লিয়াস থেকে নির্গত তড়িদাহিত কণাই হলো বিটা কণা। তার মানে অপশান বি হবে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার প্রত্যেকের? এবার দেখো এখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে। এই আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি দিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসে। ঠিক আছে, যেমন ধরো আলফা কণা হচ্ছে আধান হচ্ছে ধনাত্মক, বিটা কণার হচ্ছে আধান হচ্ছে ঋণাত্মক, আবার গামা রশ্মি হচ্ছে নিস্তড়িত। এই জিনিসগুলো কিন্তু একটু মনে রাখতে হবে আমাদের। এবার ভেদন ক্ষমতা, এই আলফা রশ্মি ধরো বিটা রশ্মি এবং গামা রশ্মি, কার ভেদন ক্ষমতা বেশি জানতে চাইলো। হয়তো আবার এরকম প্রশ্ন এলো যে ভেদন ক্ষমতার ক্রমানুসারে রশ্মিগুলোকে সাজাও। এই জিনিসগুলো কিন্তু একটু আমাদের মনে রাখতে হবে। মনে রাখবে এই গামা রশ্মির কিন্তু ভেদন ক্ষমতা, যেটাকে বলা যায় পেনিট্রেটিং পাওয়ার, সব থেকে বেশি ভেদন ক্ষমতা বেশি হচ্ছে গামা রশ্মি সব থেকে। ঠিক আছে, এদের ভর, কার কত ভর, এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। কোনটা নির্গত হলে পরমাণু ক্রমাঙ্ক কমে যায়, ভর সংখ্যা কমে যায়, কোনটাতে ভর সংখ্যা অপরিবর্তিত থাকে নির্গত হলে, এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। প্রত্যেকে হলে এই জায়গাটা কিন্তু একটু ভালো করে পড়বে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে আর আমি এই টাইপের প্রশ্ন রেখেছি, তোমাদের কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে চলো নেক্সট প্রশ্ন কি বলছে। নেক্সট প্রশ্নে বলছে নিম্নের কোনটি এক্স রশ্মির জন্য সঠিক নয়? কম ভেদন ক্ষমতা, আলোর বেগে চলে, প্রতিফলন ও প্রতিসরণ ঘটে, ফটোগ্রাফিক প্লেটের ওপর প্রভাব ফেলে। তাহলে কোন তথ্যটি এক্স রশ্মির সম্পর্কে সঠিক নয়? কি হবে? অপশান এ, কারণ এক্স রশ্মির ভেদন ক্ষমতা বেশি। বাকি দেখো যে তথ্যগুলো দেওয়া রয়েছে, আলোর বেগে চলে, প্রতিফলন প্রতিসরণ ঘটে, ফটোগ্রাফিক প্লেটের ওপর প্রভাব ফেলে, বাকি ধর্মগুলো কিন্তু ঠিক আছে, কিন্তু অপশান এ কিন্তু সঠিক নয়। সেজন্য অপশান এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো। বলছে সূর্যের শক্তির উৎস হলো সংযোজন প্রক্রিয়া, বিভাজন প্রক্রিয়া, দহন প্রক্রিয়া, কোনোটিই নয়। দেখো এই প্রশ্নটা এমন কোনো পরীক্ষা নেই যে মনে হয় আসেনি। ঠিক আছে, অনেক পরীক্ষা, মানে পরীক্ষা ম্যাক্সিমাম পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে। তো মনে রাখবে সূর্যের শক্তির উৎস হলো কিন্তু সংযোজন প্রক্রিয়া, নিউক্লিয়ার ফিউশন। ঠিক আছে, সংযোজন প্রক্রিয়া। এবং আরেকটা প্রশ্ন আছে যেটা হচ্ছে হাইড্রোজেন বম, সেটাও কিন্তু নিউক্লিয় সংযোজন, হাইড্রোজেন বম, এটা মনে রাখবে, এই প্রশ্নটাও আছে কিন্তু। হাইড্রোজেন বোমা। ঠিক আছে, তাহলে এই প্রশ্ন সঠিক উত্তর কী হলো? অপশান এ। পরের প্রশ্ন কি বলছে দেখো। এক্স রশ্মি নিঃসরণের বিপরীত প্রক্রিয়া হলো কোনটি? এক্স রশ্মি নিঃসরণের বিপরীত প্রক্রিয়া হলো কোনটি? রমন ক্রিয়া, কম্পটন ক্রিয়া, জিম্যান ক্রিয়া, আলোক তড়িৎ ক্রিয়া। সঠিক উত্তর কী হবে? অপশান ডি, আলোক তড়িৎ ক্রিয়া। ঠিক আছে, অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে কি বলছে দেখো। পরের প্রশ্নে বলছে কোবাল্ট 60, এই যে কৃত্রিম তেজস্ক্রিয় আইসোটোপ, এটা কোথায় ব্যবহৃত হয়? কোবাল্ট 60
এটা কিন্তু প্রত্যেকের পারা উচিত। আশা করি প্রত্যেকে অ্যান্সার করতে পারবে। বলো কি হবে অ্যান্সার? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, এটা হচ্ছে ক্যান্সার রোগ নির্ণয় সাহায্য করে। ঠিক আছে, কোবাল্ট-60 আইসোটোপটা। বলছে স্বাস্থ্যের পক্ষে সবচেয়ে ক্ষতিকারক হলো কোনটি? এক্স রশ্মি, গামা রশ্মি, বিটা রশ্মি, আলফা রশ্মি। এই চারটের মধ্যে কোনটা স্বাস্থ্যের পক্ষে সবথেকে ক্ষতিকর? বলো। সবথেকে ক্ষতিকর হবে অপশান বি, গামা রশ্মি। ঠিক আছে, পরের প্রশ্নে কি বলছে দেখো। ইউরেনিয়াম 233 কীভাবে প্রস্তুত করা হয়? থোরিয়ামের উপর নিউট্রন বিকিরণ দ্বারা, ইউরেনিয়ামের উপর নিউট্রন বিকিরণ দ্বারা, রেডিয়ামের উপর নিউট্রন বিকিরণ দ্বারা, না নেপচুনিয়ামের উপর নিউট্রন বিকিরণ দ্বারা? মনে রাখবে এই ইউরেনিয়াম 233 তৈরি করা হয় থোরিয়ামের উপর নিউট্রন বিকিরণ দ্বারা। ঠিক আছে, কি হয়? থোরিয়াম হচ্ছে 232, এর সাথে একটা নিউট্রন যোগ করে এটা থোরিয়াম 233-এ পরিণত হচ্ছে। ঠিক আছে, এবার এটা কি করছে? এটা একটা বিটা ক্ষয় করে, এটা বিটা, এরপর এর বিটা ক্ষয় হচ্ছে, বিটা ক্ষয় হয়ে কিন্তু এটা প্রোট্যাক্টিনিয়াম 233-এ পরিণত হচ্ছে। এরপর আবার বিটা ক্ষয় হয়ে ইউরেনিয়াম 233-এ পরিণত হচ্ছে। আবার একটা বিটা ক্ষয় হচ্ছে, বিটা ক্ষয় হয়ে ইউরেনিয়াম 233-এ পরিণত হচ্ছে। এই যে স্টেপগুলো কিন্তু অতিক্রম করতে হচ্ছে থোরিয়াম থেকে। তো থোরিয়ামের সাথে কিন্তু নিউট্রন বিকিরণ করে কিন্তু আমরা এই ইউরেনিয়াম 233টাকে তৈরি করি। ক্লিয়ার? তার মানে অপশানে হচ্ছে কিন্তু সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের প্রশ্ন। আরও একটা একই প্রশ্ন এসেছে, তো এটা প্রত্যেকেই পারবে। কি হবে? নিউক্লিয় সংযোজন। মানবদেহের পক্ষে সবথেকে ক্ষতিকর, এটা তো একটু আগেই বললাম, গামা রশ্মি হবে। একই প্রশ্ন টাইপ হয়েছে। এবার দেখো এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে খুব আসে, যে নিউক্লিয়ার রিয়েক্টরে মানে তেজস্ক্রিয় যে বিভাজনগুলো হচ্ছে তেজস্ক্রিয় চুল্লিতে কন্ট্রোল রড হিসাবে ব্যবহৃত হয় কোনটি? ঠিক আছে, কন্ট্রোল রড হিসাবে কোনটি ব্যবহৃত হয়? মনে রাখবে ক্যাডমিয়াম এবং বোরন রড। ঠিক আছে, ক্যাডমিয়াম এক সেকেন্ড, ক্যাডমিয়াম ও বোরন রড, এগুলো কিন্তু এই কন্ট্রোল রড হিসাবে কিন্তু ইউজ করা হচ্ছে নিউক্লিয়ার রিয়েক্টরে। মানে অপশান বি হবে সঠিক উত্তর। আরেকটা প্রশ্ন আছে, মডারেটর হিসাবে তাহলে কোনটা ইউজ করা হচ্ছে? মডারেটর হিসাবে বা নিউক্লিয়ার জ্বালানি হিসেবে কোনটা ইউজ করা হচ্ছে? এই জিনিসগুলো কিন্তু আমার মাথায় রাখতে হবে। মনে রাখবে এটা গেল কিন্তু কন্ট্রোল রড। ঠিক আছে, মানে কি কাজটা কি? কাজটা হচ্ছে টু স্টার্ট অথবা স্টপ ফিশনটাকে। ঠিক আছে, বিভাজন বিক্রিয়াটাকে স্টার্ট করতে না হলে স্টপ করতে কিন্তু এই কন্ট্রোল রডটা কাজে লাগে। আর মডারেটরের কাজ কি? মডারেটরের কাজ হচ্ছে কি ইউজ টু স্লো ডাউন দ্য এমিটেড নিউট্রন, মানে নিউট্রনের যে নিঃসরণটা স্লো ডাউন করে দেওয়া। এটা হচ্ছে মডারেটরের কাজ। তো মডারেটর কী কী রয়েছে? মডারেটর ভারী জল, মডারেটর, এটা আমি কিন্তু মডারেটর বলছি। এক্সাম্পল কিন্তু জানতে চাই পরীক্ষাতে যে নিউক্লিয় চুল্লিতে মডারেটর হিসাবে কোনটা ইউজ করা হয়। মনে রাখবে ভারী জল, ভারী জল। ঠিক আছে, এছাড়া গ্রাফাইটের দণ্ড ইউজ করা হয়। ঠিক আছে, কিন্তু সবথেকে ভালো হচ্ছে এই ভারী জলটা। এটা কিন্তু গুড, এটা কিন্তু আগে তোমাকে চুজ করতে হয়। যদি একটা অপশান চুজ করতে হয়, যদি ক্যাটাগরি 1-এর প্রশ্ন আসে, ভারী জল গ্রাফাইট সব রয়েছে, তোমাকে কিন্তু ভারী জলটা চুজ করতে হবে, কারণ এটা হচ্ছে গুড মডারেটর। ঠিক আছে, এছাড়া বেরিলিয়াম অক্সাইড আরও রয়েছে, এগুলো একটু মনে রাখবে। এগুলো গেল মডারেটর। আর যে নিউক্লিয় জ্বালানি বলে, ঠিক আছে, নিউক্লিয়ার ফুয়েলস যদি বলে, মনে রাখবে ইউরেনিয়াম 233, এটা কাজে লাগে। ইউরেনিয়াম 235টা ইউজ করা হয়। ঠিক আছে, থোরিয়াম 232 ইউজ করা হয়। ঠিক আছে, প্লুটোনিয়াম 239 ইউজ করা হয়। এগুলো কিন্তু নিউক্লিয় জ্বালানি হিসাবে কিন্তু ওই নিউক্লিয়ার রিয়েক্টরে কিন্তু ইউজ করা হচ্ছে। ইউরেনিয়াম 233, ইউরেনিয়াম 235, থোরিয়াম 232 এবং প্লুটোনিয়াম 239। এই যে তিনটে বললাম, এই তিনটে কিন্তু একটু মনে রাখবে, মডারেটর, কন্ট্রোল রড এবং নিউক্লিয়ার ফুয়েল। ঠিক আছে, এগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় একটা না একটা প্রশ্ন কিন্তু চলে আসবেই। খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু এটা, 3 থেকে 4টে প্রশ্ন কিন্তু এই টপিক থেকে আসতেই পারে পরীক্ষায়। ঠিক আছে, ক্যাটাগরি 2তে কিন্তু সবথেকে বেশি আসতে পারে এই টাইপের প্রশ্নগুলো। ঠিক আছে, যে কন্ট্রোল রড হিসাবে কোনটি ব্যবহৃত হয়, যে দুটো অপশান রইলো, দুটোকে তোমাকে হয়তো ক্যাডমিয়াম রয়েছে, বোরন রয়েছে, দুটোকে তোমাকে চুজ করতে হবে, 2 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, পরের প্রশ্ন বলছে নিউক্লিয় বিক্রিয়ায় কোনটি সংরক্ষিত থাকে?
বলো 12 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? নিউক্লিয় বিক্রিয়ায়, নিউক্লিয় বিক্রিয়ায় দেখো ভরও সংরক্ষিত থাকে, শক্তিও থাকে, ভরবেগও সংরক্ষিত থাকে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, নিউক্লিয় বিক্রিয়ায় ভর, শক্তি এবং ভরবেগ তিনটেই কিন্তু সংরক্ষিত থাকে। পরের প্রশ্ন, নিউক্লিয়াসে কোন কণা যুক্ত হলে পদার্থের রাসায়নিক ধর্মের কোনো পরিবর্তন হয় না? ঠিক আছে, পদার্থের রাসায়নিক ধর্মের কোনো পরিবর্তন হয় না কোন কণা যুক্ত হলে? বলো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান সি, নিউট্রন কণা। ঠিক আছে, নিউট্রন যুক্ত হলে পদার্থের রাসায়নিক ধর্মের কিন্তু কোনো পরিবর্তন হয় না। আমরা যদি আইসোটোপগুলো দেখতে পাই, নিউট্রন সংখ্যা কিন্তু আলাদা, কিন্তু পদার্থগুলোর রাসায়নিক ধর্ম কিন্তু সেম। তো রাসায়নিক ধর্মের পরিবর্তন হয় না কখন? নিউট্রন যোগ করলে। এবার দেখো একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, বলছে একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু 4 বছর। ঠিক আছে, 12 বছর পর মৌলটি কত শতাংশ অবশিষ্ট থাকবে? মানে অর্ধায়ু মানে টি হাফ। ধরো আমি বলছি যে এখানে ধরো মৌলটা 100 গ্রাম ছিল, 100 গ্রাম ছিল মৌলটা। ঠিক আছে, 100 গ্রাম মানে 100%, তাহলে এর টি হাফ বলা আছে, অর্ধায়ু হচ্ছে 4 বছর। তো এই 4 বছর পর মৌলটি কিন্তু অর্ধেকে পরিণত হবে, মানে 100 গ্রাম ছিল, 4 বছর পর কিন্তু মৌলটি অর্ধেক মানে 50 গ্রামে পরিণত হবে। ঠিক আছে, এরপর আরও 4 বছর পর মানে আরও একটা অর্ধায়ু যাচ্ছে, টি হাফ হচ্ছে, আরও 4 বছর গেল, তাহলে আবার অর্ধেক হবে, মানে 25 গ্রামে পরিণত হবে। তাহলে কতগুলো বছর হলো? এখানে 4 বছর, এখানে 4 বছর, 8 বছর হলো, কিন্তু আমাকে বলেছে কত বছর? 12 বছর পর, তাহলে আরেকটা 4 বছর যেতে হবে, আরেকটা টি হাফ 4 বছর যায়, মানে এই 25টা 12.5-এ পরিণত হবে। তাহলে বলেছে তেজস্ক্রিয় মৌলে অর্ধায়ু 4 বছর দেওয়া ছিল, 12 বছর পর মৌলটি কত শতাংশ অবশিষ্ট থাকবে? কত শতাংশ অবশিষ্ট আছে? টোটাল ছিল 100, 100-এর মধ্যে 12.5% উপস্থিত আছে, মানে অপশান বি হবে সঠিক উত্তর। বুঝতে পারলে কীভাবে সলভ করবে এই প্রশ্নগুলোর? তুমি ধরে নেবে যে মৌলটা 100 গ্রাম ছিল, তাহলে এর 4 বছরে হচ্ছে অর্ধায়ুটার, 4 বছর পর মৌলটা অর্ধেকে পরিণত হবে, আবার 4 বছর পর মৌলটা অর্ধেক হবে, আবার 4 বছর পর যতটা আছে তার অর্ধেক হবে। ঠিক আছে, তাহলে আমার টোটাল 12 বছর চেয়েছে, এখানে 4 পেলাম, এখানে 4 পেলাম, এখানে 4 পেলাম, তা টোটাল 3 4-এ 12, 12 বছর হয়ে গেছে। 12 বছর পর পাচ্ছি, পড়ে থাকছে আমার 12.5%, মানে যে মৌলটা 100 গ্রাম ছিল সেটা ক্ষয় পেয়ে পেয়ে বর্তমানে 12.5%-এ পরিণত হয়েছে, মানে অপশান বি হলো সঠিক উত্তর। ক্লিয়ার? বোঝাতে পারলাম প্রশ্নটা? চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে রেডিও কার্বন ডেটিংয়ে কোন তেজস্ক্রিয় আইসোটোপটি ইউজ করা হয়? C12, C11, C14, অপশান ডি বলছে কোনোটিই নয়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, C14। ঠিক আছে, যেটা রেডিও কার্বন ডেটিংয়ে ইউজ করা হয়। পরের প্রশ্নে বলছে নিচের কোনটি তেজস্ক্রিয় নয়? অ্যাস্টাটিন, ফ্রান্সিয়াম, ট্রিসিয়াম, জার্কোনিয়াম। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে জার্কোনিয়াম। ঠিক আছে, তাহলে অপশান ডি হবে জার্কোনিয়াম, এটা কিন্তু তেজস্ক্রিয় নয়। বাকি অ্যাস্টাটিন, ফ্রান্সিয়াম, ট্রিসিয়াম সব কিন্তু তেজস্ক্রিয়। ঠিক আছে, এছাড়া তুমি মনে রাখবে ইউরেনিয়াম, রেডিয়াম, প্লুটোনিয়াম এগুলো কিন্তু তেজস্ক্রিয়। কী কী বললাম? ইউরেনিয়াম, ঠিক আছে, প্লুটোনিয়াম এবং থোরিয়াম, রেডিয়াম এগুলো সব কিন্তু তেজস্ক্রিয়। ঠিক আছে, জার্কোনিয়াম কিন্তু তেজস্ক্রিয় নয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এক্স রে করার আগে রোগীকে বেরিয়াম সালফেট পান করতে বলা হয়, এর কারণ কি? বলো 17 নম্বর প্রশ্নের উত্তর কী হবে? অপশান বি, যে ভারী অণু দ্বারা বেশি শোষিত হয় এক্স রশ্মি। ঠিক আছে, এই জন্য এই বেরিয়াম সালফেটটাকে পান করতে বলা হয়। এবার দেখো নিউক্লিয়ার রিয়েক্টরে ভারী জল ব্যবহৃত হয় কেন? তোমাদের একটু আগে কী বললাম যে ভারী জলটা কী জন্য ইউজ করা হয়? ভারী জলটা মডারেটর হিসাবে ইউজ করা হয়, তাই তো। আর কি বলেছিলাম? মডারেটরের কাজ কি? মডারেটরের কাজ হচ্ছে, মডারেটর ইউজ করা হচ্ছে টু স্লো ডাউন এমিটেড নিউট্রন, মানে নিউট্রনের যে নিঃসরণটাকে স্লো ডাউন করা। তার মানে কি নিউট্রনের যে বেগটা, সে বেগটাকে কমানোর জন্য। ঠিক আছে, বা এটা তুমি বলতে পারো নিউক্লিয়ার রিঅ্যাক্টরটাকে ঠান্ডা করার জন্য, এটাও কিন্তু হবে। বোঝা গেল? তাহলে মডারেটরের কাজ কিন্তু হচ্ছে এটাই। তাহলে অপশান এও কিন্তু সঠিক হবে, আবার অপশান বিও কিন্তু, সিও কিন্তু সঠিক হবে। ঠিক আছে, তুমি দুটোকেই কিন্তু সঠিক বলতে পারো। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো,
হাইড্রোজেন পরমাণুর নিরবচ্ছিন্ন বর্ণালীর কোন অংশ প্রথম আবিষ্কৃত হয়েছিল সেটি তড়িৎচুম্বকীয় বর্ণালীর কোন অংশে অবস্থিত? যে লাইম্যান, বামার, প্যাসেন, ব্রাকেট, ফান এসব যে শ্রেণীগুলো রয়েছে এদের মধ্যে মনে রাখবে এটা বামার এবং দৃশ্যমান শ্রেণীতে কিন্তু অবস্থিত। পরের প্রশ্ন বলছে একটি নিউক্লিয়াস থেকে পজিট্রন নির্গমনের সময় পরমাণুটির ভর সংখ্যা অপরিবর্তিত থাকে, কিন্তু তার পরমাণু ক্রমাঙ্কের কীরূপ পরিবর্তন ঘটে? দেখো, একটা পজিট্রন নিশ্চিত হয়েছে। মনে রাখবে পজিট্রন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত বিটা কণা। ঠিক আছে, বিটা কণার যেমন আধান নেগেটিভ, পজিট্রনের কিন্তু আধান কিন্তু পজিটিভ। ঠিক আছে, মানে পজিটিভ আধানযুক্ত বিটা কণা আমি বলতে পারি পজিট্রনকে। তাহলে বিটা কণা নিঃসৃত হলে মানে একটা মৌল থেকে যদি বিটা কণা নিঃসৃত হয়ে যায় তখন কি হয়? তখন হয়ে যায় যে তার পরমাণু ক্রমাঙ্কটা এক একক বেড়ে যায়। ঠিক আছে, কিন্তু এখানে কি হবে? পজিট্রনের ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টোটা হবে, এক একক কমে যাবে। মানে অপশানে হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, কীরকম ব্যাপারটা? ধরো 92 একটা মৌল এক্স 235, এখান থেকে যদি একটা বিটা রশ্মি নিঃসৃত হয়, একটা বিটা রশ্মি যদি বেরিয়ে যায় তো কি হবে? এই পরমাণু ক্রমাঙ্ক নিচেরটাকে বলে, তো এটা কিন্তু 1 বেড়ে যাবে, 93 হয়ে যাবে। আর ভর সংখ্যাটা কিন্তু যেমন ছিল তেমনই থাকবে, ভর সংখ্যা কিন্তু পরিবর্তিত হবে না। ঠিক আছে, কিন্তু পরমাণু ক্রমাঙ্কটা 1 বেড়ে যাবে। আর এটাই পজিট্রনের ক্ষেত্রে হলে 91 হয়ে যেত। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। পরের প্রশ্ন বলছে কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণু থেকে আলফা বা বিটা নিঃসরণ হলে নিম্নের কোনটি হতে পারে না? নিউক্লিয়াসের আইসোবার তৈরি হবে, নিউক্লিয়াসের আইসোটোপ তৈরি হবে, নিউক্লিয়াসের থেকে উচ্চ পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট নিউক্লিয়াস তৈরি হবে, এবং নিউক্লিয়াসের থেকে পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট নিউক্লিয়াস তৈরি হবে। বলো কি হবে? 21 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, নিউক্লিয়াসের আইসোটোপ তৈরি হবে। ঠিক আছে, আলফা কোণায় বের হোক আর বিটা কোণায় বের হোক, এদের কি হবে? এই আলফা কোণা বের হলে মনে রাখবে কি হয়? আলফা কোণা বের হলে মনে রাখবে যে এদের ভর সংখ্যাটা মানে যেটা মাস নাম্বার থাকছে, মাস নাম্বারটা কিন্তু কত বাড়ে? মাস নাম্বারটা বাড়ে না, মাস নাম্বারটা 4 করে কমে যায়। ঠিক আছে, আর অ্যাটমিক নাম্বারটাও কিন্তু 2 করে কমে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে যদি আলফা কোণা নিঃসৃত হয়। এবার কি বলছে দেখো, তেজস্ক্রিয়তার একক কি? 22 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয়তার একক কি বলো? তেজস্ক্রিয়তার কিন্তু অনেকগুলো একক রয়েছে, কুরি, রাদারফোর্ড, বেকারেল হচ্ছে এসআই ইউনিট। তো কি হবে বলো সঠিক উত্তর? 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। ঠিক আছে, কুরি। ঠিক আছে, এছাড়াও রাদারফোর্ড রয়েছে, বেকারেল রয়েছে। যদি তেজস্ক্রিয়তার এসআই একক জানতে চাই তখন মনে রাখবে বেকারেল। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে কি বলছে দেখো, কোন আইসোটোপটি ক্যান্সার নিরাময়ে ব্যবহৃত হয়? প্রত্যেকেই পারবে প্রশ্নটা। কি হবে সঠিক উত্তর? অপশান ডি, কোবাল্ট-60। নেক্সট প্রশ্ন কি বলছে, নিউক্লিয়ার রিয়েক্টরে গ্রাফাইট কি হিসাবে ব্যবহৃত হয়? পিচ্ছিলকারক রূপে, জ্বালানি রড হিসাবে, কন্ট্রোল রড হিসাবে, কোটিং করার জন্য। দেখো গ্রাফাইটের কাজ হচ্ছে কিন্তু এখানে অপশানগুলো ঠিকঠাক নেই, মডারেটর। ঠিক আছে, এর কাজটা কি? এটা কিন্তু মডারেটর হিসাবে ইউজ হয়। ঠিক আছে, মডারেটর, গ্রাফাইট এবং ভারী জল। চলো পরের প্রশ্ন, নিউক্লিয়ন হলো কি? দেখো 26 নম্বর প্রশ্ন, নিউক্লিয়ন কি? বলছে নিউক্লিয়াসের অভ্যন্তরে উপস্থিত প্রোটন। অপশান বিতে বলছে নিউক্লিয়াসের অভ্যন্তরে উপস্থিত নিউট্রন। অপশান সিতে বলছে নিউক্লিয়াসের অভ্যন্তরে উপস্থিত প্রোটন ও নিউট্রনের সমষ্টি। এবং অপশান ডিতে বলছে পরমাণুর মধ্যে উপস্থিত ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের সমষ্টি। তো নিউক্লিয়নটা কি বলো? 26 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কি হবে? 26 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে নিউক্লিয়াসের অভ্যন্তরে উপস্থিত প্রোটন ও নিউট্রনের সমষ্টিটাই হচ্ছে নিউক্লিয়ন। ঠিক আছে, নিউক্লিয়ন বলতে আমরা প্রোটন ও নিউট্রনটাই বুঝি, যেটা নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকে। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন, নিউক্লিয়ার রিয়েক্টরে কি জল ব্যবহৃত হয়? এটা প্রত্যেকেই জানো, একটু আগে বলে আসছি আমি, ভারী জল। তাই তো অপশান বি হবে সঠিক উত্তর। নিচের কোন বিকিরণটি মানব কোষের জন্য সর্বাপেক্ষা ক্ষতিকারক? প্রত্যেকেই জানো অপশান সি, গামা রশ্মি। ক্যান্সার নিরাময়ে কোন আইসোটোপ ইউজ করা হয়? 29 নম্বর প্রশ্ন, ক্যান্সার নিরাময়ে কোন আইসোটোপ ইউজ করা হয়? কোবাল্ট-60।
নিম্নের কোন উপাদানটি নিউক্লিয়ার রিয়েক্টর নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ? টাংস্টেন, প্ল্যাটিনাম, কোবাল্ট, জার্কোনিয়াম। বলো কোনটা হবে সঠিক উত্তর? 30 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশন সি, কোবাল্ট। নেক্সট প্রশ্ন, নিউক্লিয়ার রিয়েক্টরে জ্বালানি হিসেবে কোনটা ব্যবহার করা হয়? জ্বালানি হিসেবে কোনটা ব্যবহার করা হয়? একটু আগে তোমাদের বলেছি ইউরেনিয়াম 235 কিন্তু জ্বালানি হিসেবে ইউজ করা হয়। কুড়ি কিসের একক? কুড়ি কিসের একক? একটু আগেই বললাম কুড়ি হচ্ছে তেজস্ক্রিয়তার একক। কুড়ি এবং বেকারেল রয়েছে তেজস্ক্রিয়তার একক। সূর্যের প্রদত্ত তাপের উৎস কোনটি? নিউক্লিয় সংযোজন, অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, আর বলছি না, আগে বলেছি আর আলোচনা করছি না। আর এর সাথে কোনটা হবে বলেছিলাম? হাইড্রোজেন বোমা। পরের প্রশ্ন, এটা করো। নিউক্লিয় চুল্লি তাপবিদ্যুৎ কেন্দ্রের ড্যাশের মতো কাজ করে? বয়লার, টারবাইন, জেনারেটর, ফার্নেস। 35 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কী হবে? বয়লার। 36 নম্বর প্রশ্ন, এটা একই প্রশ্ন বারবার রিপিট হয়েছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। তেজস্ক্রিয় বজ্রসমূহ সমুদ্রে ফেলার আগে ড্যাশের তৈরি ছিদ্রহীন আধারে ভরা উচিত। ঠিক আছে, তেজস্ক্রিয় বজ্রসমূহ সমুদ্রে ফেলার আগে ড্যাশের তৈরি ছিদ্রহীন আধারে ভরা উচিত। 37 নম্বর প্রশ্ন, কী হবে বলো? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কংক্রিট। ঠিক আছে, এবার কি বলছে দেখো। একটি নিউক্লিয়াসের মধ্যে 6টি প্রোটন ও 8টি নিউট্রন আছে। নিউক্লিয়াসটি থেকে 2টি আলফা কণা নির্গত হলে নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন কণার সংখ্যা কতগুলি হবে? বলো। তাহলে কি হবে দেখো, তোমাদেরকে আমি একটু আগে কি বলেছিলাম যে একটা যদি আলফা কণা নিঃসৃত হয় কোনো একটা মৌল থেকে, একটা যদি আলফা কণা বের হয়, তাহলে কি বলেছিলাম যে মাস নাম্বার, একটু ভালো করে লিখে রাখো, মাস নাম্বার 4 কমবে, আর অ্যাটমিক নাম্বার মানে যেটা পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা, যেটা অ্যাটমিক নাম্বারটা 2 কমবে। একটা আলফা কণা নিঃসৃত হলে, একটা আলফা কণা নিঃসরণে কিন্তু এগুলো হচ্ছে, যে মাস নাম্বার 4 কমছে, অ্যাটমিক নাম্বার 2 কমছে। তাহলে এবার প্রশ্নে কি বলেছে দেখো, 6টি প্রোটন আছে একটা মৌলের এবং 8টি নিউট্রন আছে। তাহলে দেখো, ধরো মৌলটা হচ্ছে এক্স, মৌলটা আমি ধরে নিচ্ছি এক্স। 6টি প্রোটন মানে 6টা এখানে থাকবে। উপরে তাহলে কী থাকবে বলো? উপরে থাকবে ভর সংখ্যা। ভর সংখ্যা মানে কি? নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা, মানে 8 আর 6 14। 14টা কেন লিখলাম প্রত্যেকে বুঝতে পারলে, যে ভর সংখ্যা হচ্ছে নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা। তাহলে নিউট্রন হচ্ছে 8, প্রোটন হচ্ছে 6, তাহলে 8 আর 6 14 হলো। তাহলে এই আমার মৌলটা রয়েছে। এবার এই মৌলটা থেকে 2টো আলফা কণা নিঃসৃত হবে। তাহলে প্রথমে আমি একটা আলফা কণা বের করি আগে, একটা প্রথমবার আলফা কণা বেরোচ্ছে। তাহলে কি বলেছি, একটা আলফা কণা বের হলে ভর সংখ্যা 4 কমবে, অ্যাটমিক নাম্বার 2 কমবে। মানে এখন এটা 6টা 2 কমে গিয়ে হবে 4, মৌলটার এক্স থাকবে না, মৌলটা ধরো ওয়াই হয়ে যাবে, ওয়াই, আর 14টা কমে 4 কমে যাবে, মানে 10 হবে। ঠিক আছে, এখন এই মৌলে পরিণত হলো। আবার আরেকটা আলফা কণা কিন্তু বের করতে হবে, কারণ 2টো আলফা বের করতে বলেছে, 2টো আলফা কণা নির্গত হয়েছে। তাহলে এরপর দেখো আবার কিন্তু পরমাণু ক্রমাঙ্ক 2 কমবে, মানে 4 ছিল এখন 2 হয়ে যাবে, মৌলটা একটা জেড ধরে নিচ্ছি, আর ভর সংখ্যাটা কিন্তু আবার 4 কমবে, মানে 10 ছিল আরও 4 কমে যাবে, 6 হয়ে যাবে। তাহলে এখন এই মৌলটা কিন্তু এসে দাঁড়িয়েছে, তাই তো? এখন কিন্তু বর্তমানে এই মৌলটা ছিল প্রথমে, এটা থেকে কিন্তু এখন 2টো আলফা কণা বেরিয়ে এই মৌলটা কিন্তু পরিণত হয়েছে। এখন তোমাকে জানতে চেয়েছে তাহলে এই মৌলটার প্রোটন, নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন সংখ্যা কত? তাহলে এটা জানি প্রোটন সংখ্যা, 2টা হচ্ছে প্রোটন সংখ্যা, তাহলে প্রোটন কত হবে বলো? প্রোটন হয়ে যাবে 2। আর নিউট্রন কত হবে? নিউট্রন দেখো আমরা কি জানি, নিউট্রন জানি আমরা ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে ভর সংখ্যা হচ্ছে 6, প্রোটন সংখ্যা হচ্ছে 2, মানে 6 মাইনাস 2 মানে হচ্ছে 4। ক্লিয়ার? তাহলে কী পেলাম? প্রোটন পেলাম 2, নিউট্রন পেলাম 4, মানে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? বুঝতে পারলে প্রত্যেকে কী করলাম? ব্যাপারটা আর কিচ্ছু নয়, যে আমাকে বলে দিয়েছে যে 2টো আলফা কণা নির্গত হবে। আর একটা জিনিস কি দিয়েছে? মৌলটা দিয়েছে 6টা প্রোটন আছে আর 8টা নিউট্রন আছে। তো ওখান থেকে আমাকে কিন্তু ভেবে নিতে হবে যে আমার ভর সংখ্যাটা কিন্তু বের করে নিতে হবে। ভর সংখ্যা হচ্ছে 14। তাহলে এবার আমরা জানি যে আলফা কণা নিঃসৃত হলে ভর সংখ্যা 4 কমে আর অ্যাটমিক নাম্বার 2 কমে। এবার আমি তোমাদেরকে দেখালাম স্টেপ বাই স্টেপ, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে অপশান এ হলো কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে।
পরের প্রশ্নে কি বলছে দেখো, এই টাইপের প্রবলেম কিন্তু তোমাদের আমি একটু আগেই ফেস করিয়েছি। বলছে একটি আইসোটোপের অর্ধায়ু 2 ঘন্টা, তাহলে 6 ঘন্টা পরে এটা প্রারম্ভিক হবে, প্রারম্ভিক পরিমাণের কত অংশ পড়ে থাকবে। ঠিক আছে, দেখো কীভাবে সলভ করে আরেকবার দেখে নাও। তাহলে টি হাফটা বলা আছে আমার 2 ঘন্টা, 2 ঘন্টা বলা আছে, তাই তো। তাহলে দেখো ধরে নিচ্ছি আমি এখানেতে মৌলটার হচ্ছে পরিমাণটা হচ্ছে 1 অংশ, তাহলে 2 ঘন্টা পরে কত পরিণত হবে? 2 ঘন্টা পরে এটা 1 ছিল, এটা কিন্তু অর্ধেক হয়ে যাবে, মানে হাফ হয়ে যাবে, এটা 2 ঘন্টা পর। কিন্তু আবার 2 ঘন্টা পরে কি হবে? আবার 2 ঘন্টা পরে এই হাফটা আরও অর্ধেক হবে, মানে আরও 2 ঘন্টা পর হাফের অর্ধেক মানে হাফ বাই 2 মানে 1/4, 1/4 পরিণত হবে। আরও 2 ঘন্টা পরে, আরও 2 ঘন্টা কেন গেলাম? কেন আমাকে 6 ঘন্টা কিন্তু টোটাল বলেছে, তাই 2 হলো 4 ঘন্টা হলো, আর 2 ঘন্টা দরকার, তাই 6 ঘন্টা দেখো কমপ্লিট হয়ে গেল 6 ঘন্টা। তাহলে এবার কী হবে? 1/4 অর্ধেক মানে 1/8, 1/8 পড়ে আছে। তাহলে তোমাকে ওইটা জানতে চেয়েছে যে যেই মৌলটার অর্ধায়ু 2 ঘন্টা, সেটা 6 ঘন্টা পরে কতটা পরিমাণ পড়ে থাকবে। তাহলে 1 অংশ ছিল টোটাল, এখন পড়ে আছে 1/8 অংশ, মানে অপশন সি হবে সঠিক উত্তর। বুঝতে পারলে প্রত্যেকে? আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্নে। বলছে কিসের বয়স নির্ণয়ের জন্য রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ইউজ করা হয়? পাথর, স্মৃতিসৌধ, মাটি, জীবাশ্ম। বলো কি হবে? অপশন ডি হবে জীবাশ্ম। একটু আগে আমরা পড়েছিলাম যে কার্বনের 14 আইসোটোপটা ইউজ করা হয় রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে। তো এই 14 আইসোটোপটা ইউজ করে আমরা জীবাশ্মের বয়স নির্ধারণ করি। ক্লিয়ার? বুঝতে পারলে প্রত্যেকে? পরের প্রশ্ন, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেছিলেন? প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেছিলেন? দেখো, মেরি কুরি, রাদারফোর্ড, হেনরি বেকারেল এবং অপশন ডিতে বলছে ফার্মি। সঠিক উত্তর কী হবে? 3 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে হেনরি বেকারেল। ঠিক আছে, ইনি কিন্তু এই প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন, মানে অপশন সি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন বেকারেল। আর এই যে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, এদের মনে রাখবে এদের কিন্তু পূর্বে নাম ছিল বেকারেল রশ্মি। কি বললাম? এদের কিন্তু পূর্বে নাম ছিল বেকারেল রশ্মি। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে যে নিউক্লিয় বিকিরণ থেকে সুরক্ষিত থাকার জন্য কোন পদার্থের ব্যবহার করা যাবে? নিউক্লিয় বিকিরণ থেকে সুরক্ষিত থাকার জন্য কোন পদার্থের ব্যবহার করবে? তামা, প্ল্যাটিনাম, লোহা, সীসা। বলো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশন ডি সীসা। কোন রশ্মি সব থেকে বেশি ক্ষতিকারক? দেখছো এই প্রশ্নটা কতবার এসেছে পরীক্ষায়। কী হবে? গামা রশ্মি। তেজস্ক্রিয়তার এসআই একক কোনটি? দেখো, তেজস্ক্রিয়তার এসআই একক কোনটি আমি তোমাদের আগেই বলেছি, অ্যাম্পিয়ার, ভোল্ট, বেকারেল, কুড়ি। কী হবে? অপশন সি বেকারেল। এবার বলছে গামা রশ্মি নির্গত হওয়ার পর নিউক্লিয়াসের কি পরিবর্তন ঘটে? দেখো আমরা কিন্তু আলফা কোণা, বিটা কোণা কিন্তু পড়ে নিয়েছি অলরেডি, গামাটা কিন্তু আমাদের পড়া বাকি ছিল। তো মনে রাখবে কোনো মৌল থেকে যদি গামা রশ্মি নির্গত হয়, তার যে ভর সংখ্যা বা যেটাকে মাস নাম্বার বলা হচ্ছে, তার কোনো চেঞ্জ ঘটবে না, মানে আনচেঞ্জ থাকবে। এবং অ্যাটমিক নাম্বার মানে পরমাণু ক্রমাঙ্ক, এটাও কিন্তু নো চেঞ্জ হবে, সবগুলো কিন্তু নো চেঞ্জ। ঠিক আছে, মাস নাম্বার এবং অ্যাটমিক নাম্বারে কোনো চেঞ্জ হবে না। মানে অপশানে কি বলছে? প্রোটন সংখ্যার পরিবর্তন ঘটে, নিউট্রন সংখ্যার পরিবর্তন ঘটে। প্রোটন ও নিউট্রন সংখ্যা কোনোটাই পরিবর্তন হয় না। অপশান ডি বলছে প্রোটন ও নিউট্রন সংখ্যা উভয়ই পরিবর্তিত হয়। তাহলে সঠিক উত্তর কী হবে বলো? অপশান সি, যে প্রোটন সংখ্যা পরিবর্তিত হচ্ছেই না। আর দেখো ভর সংখ্যা যদি পরিবর্তিত না হয়, তাহলে নিউট্রন সংখ্যা পরিবর্তিত হওয়ার কোনো জায়গা থাকছে না। তাহলে অপশান সি হলো সঠিক উত্তর, প্রোটন ও নিউট্রন সংখ্যা কোনোটারই পরিবর্তন হচ্ছে না। বোঝা গেল প্রত্যেকের? চলো পরের প্রশ্ন। বলছে তেজস্ক্রিয় বিক্রিয়ায় ঋণাত্মক বিটা কণা হলো আসলে নিউক্লিয়াসের ভিতরে উপস্থিত ইলেকট্রন, নিউক্লিয়াসের ভিতরে নিউট্রন ক্ষয় হওয়ার ফলে উৎপন্ন ইলেকট্রন, দুটি অণুর সংঘাতে উৎপন্ন হওয়া ইলেকট্রন, এবং অপশান দিতে বলছে কোনোটাই নয়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে বলো 8 নম্বর প্রশ্ন সঠিক উত্তর অপশান বি, নিউক্লিয়াসের ভেতরে নিউট্রন ক্ষয় হওয়ার ফলে উৎপন্ন ইলেকট্রন। ঠিক আছে, যে নিউট্রনটাই তো ইলেকট্রনে পরিণত। তোমাদের কি বললাম একটু আগে, যে বিটা কণা হচ্ছে কিন্তু আসলে ইলেকট্রন কণার সোর্স, তাই তো।
নিউক্লিয়াসের অভ্যন্তরে কী হচ্ছে, একটি নিউট্রনটা সেটা কিন্তু প্রোটন এবং ইলেকট্রনে ভেঙে যাচ্ছে, তার নিউট্রনটা কিন্তু ভাঙছে, নিউট্রনটা ক্ষয় হচ্ছে, ক্ষয় হওয়ার ফলে ওই ইলেকট্রনটা কিন্তু উৎপন্ন হচ্ছে, ওই ইলেকট্রনটাই কিন্তু বললাম যে নিউক্লিয়াস থেকে বিটা কণা রূপে কিন্তু বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অপশান বি হলো কিন্তু সঠিক উত্তর। পরের প্রশ্ন, পিচ ব্লেন্ড এর প্রধান তেজস্ক্রিয় উপাদান কোনটি? পিচ ব্লেন্ড 9 নম্বর প্রশ্ন, পিচ ব্লেন্ড এর প্রধান তেজস্ক্রিয় উপাদান কোনটি? মনে রাখবে ইউরেনিয়াম। ইউরেনিয়াম হচ্ছে কিন্তু পিচ ব্লেন্ডের প্রধান তেজস্ক্রিয় উপাদান। মনে রাখবে এখান থেকে একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, ইউরেনিয়ামের প্রধান আকরিক, এই ইউরেনিয়াম এর প্রধান আকরিক হচ্ছে পিচ ব্লেন্ড, এর প্রধান আকরিক হচ্ছে পিচ ব্লেন্ড U3O8। ঠিক আছে, এটা হচ্ছে পিচ ব্লেন্ড, এটা হচ্ছে পিচ ব্লেন্ড। তো মনে রাখবে এই ইউরেনিয়াম থেকে যে রেডিয়াম আবিষ্কার করার জন্য, ঠিক আছে, মাদাম কুরি কিন্তু এই পিচ ব্লেন্ড থেকেই কিন্তু এই পিচ ব্লেন্ডের ক্ষয় হয়েই কিন্তু রেডিয়াম আবিষ্কার করেছিলেন মাদাম কুরি। ঠিক আছে, তো এটার জন্য কিন্তু মাদাম কুরিকে নোবেল পুরস্কারও দেওয়া হয়েছিল 1903 সালে। ক্লিয়ার? তাহলে ইউরেনিয়ামের প্রধান আকরিক হচ্ছে পিচ ব্লেন্ড। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। এই যে দেখো, জিএম কাউন্টার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? বাতাসের বেগ, ভর সংখ্যা, তেজস্ক্রিয়তা, যোজ্যতা। কি হবে? তেজস্ক্রিয়তা। জিএম কাউন্টার মানে গাইগার মুলার কাউন্টার, গাইগার মুলার কাউন্টার। সমস্ত টাইপের প্রশ্ন, যারা ক্লাস দেখতে দেখতে লেফট হয়ে যাচ্ছ তারা এইসব প্রশ্ন পাবে না, পুরো ভ্যারাইটিস প্রশ্ন তোমাদের আমি বলেছি নিয়ে আসবো। একটা চ্যাপ্টার থেকে যা যা প্রশ্ন হতে পারে সবটাই তোমাদের কমপ্লিট করাবো। কিন্তু তোমরা ক্লাসটা লাইকও করছো না, চ্যানেল তো সাবস্ক্রাইব করছোই না, লাইকও করছো না, সাবস্ক্রাইবও করছো না, আর শেয়ার তো করছোই না। এত কিছু তোমাদের কিপটেমি আমি খুঁজে পাই না। একটা লাইক, একটা সাবস্ক্রাইব, ক্লাস কেমন লাগছে, একটা কমেন্ট, যেসব অ্যান্সারগুলো তোমাদের দিতে বলা হয় অনেকেই তো দাও, অনেকে দাও, অনেকে দাওই না। ক্লাস দেখছো কিন্তু অ্যান্সার দাও না। যাই হোক, তোমরা যা ভালো বুঝবে করবে। পরের প্রশ্ন, নিম্নলিখিত মৌলদের মধ্যে কোনটি তেজস্ক্রিয় মৌল নয়? জার্কোনিয়াম, ইউরেনিয়াম, রেডিয়াম, প্লুটোনিয়াম। বলো কোনটা তেজস্ক্রিয় মৌল নয়? 11 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জার্কোনিয়াম। চলো পরের প্রশ্ন, সবচেয়ে ভারী প্রাকৃতিক মৌল কোনটি? সবচেয়ে ভারী প্রাকৃতিক মৌল কোনটি চারটের মধ্যে? 12 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর অপশান বি, ইউরেনিয়াম। নেক্সট প্রশ্ন দেখো, আবার একটা কিন্তু প্রশ্ন রয়েছে। দেখো, একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধজীবনকাল মানে হচ্ছে অর্ধায়ু 4 মাস, এখানে 4 মাস কিন্তু, তাহলে পদার্থটির 3/4 অংশ ক্ষয় হয়ে যাবে কত মাসে? দেখছো একটু ঘুরিয়ে প্রশ্নটা এসেছে। প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো, আমি একটু সময় দিচ্ছি, ট্রাই করো, কিংবা ভিডিওটা পজ করো, পজ করে নিয়ে ট্রাই করো। তোমাদেরকে আমি কিন্তু প্রসেস দেখিয়ে দিয়েছি আগে কীভাবে হয়, এবার দেখো। তাহলে দেখো কি বলেছিলাম যে টি হাফ হচ্ছে এখানে, আগে আমি দেখে নেব, টি হাফ হচ্ছে এখানে 4 মাস, 4 মাস এখানে। আগে আমরা বছর করেছি, তারপরে ঘন্টা করেছি, এবার আমরা মাসে পেয়েছি। টি হাফটা হচ্ছে 4 মাস, মানে এটা হচ্ছে অর্ধায়ু। তাহলে ধরে নাও মূলটা 1 অংশ এটা, তাহলে 4 মাস পরে কত হবে? 4 মাস পরে হাফ অংশে পরিণত হবে, মানে হাফ অংশ হয়ে গিয়েছে। আরও 4 মাস পরে দেখো হাফ অংশ পড়ে আছে, আরও 4 মাস পরে এটার অর্ধেক হয়ে যাবে, হাফের অর্ধেক মানে 1/4 অংশ কিন্তু চলে গেছে, তাহলে 8 মাস চলে গেল। তাহলে দেখো প্রথমে ছিল তোমার 1, প্রথমে ছিল 1, এখন পড়ে আছে 1/4 অংশ, তাহলে কত অংশ চলে গেছে? চলে গেছে দেখো 4 - 1 মানে 3/4 অংশ কিন্তু ক্ষয় হয়ে গেছে। তোমরা কিন্তু ওইটা জানতে চেয়েছে যে পদার্থটির 3/4 অংশ ক্ষয় হয়ে যাবে, তো কত মাস লাগলো? প্রথমে 4 মাস, তারপরে 4 মাস, মানে টোটাল 8 মাস লাগলো, মানে অপশান সি হবে সঠিক উত্তর। বুঝতে পারলে এখানেতে যে 3/4 অংশ ক্ষয় হয়ে যাবে, ক্ষয় হতে হতে 1/4 অংশ পড়ে আছে। দেখো প্রথমে 1 অংশ ছিল, একটু ভালো করে বুঝবে, প্রথমে 1 অংশ ছিল, প্রথমে 1 অংশ ছিল, তো 1 অংশ থেকে ক্ষয় হলো 4 মাস পরে হাফ অংশ ক্ষয় হয়ে গেল, মানে হাফ অংশ কিন্তু মৌলটা পড়ে আছে, হাফ অংশ কিন্তু ক্ষয়ে চলে গেছে। তার পরবর্তী 4 মাস পরে এই হাফের অর্ধেক হয়ে গেল, মানে 1/4 অংশ পড়ে রয়েছে, 1/4 অংশ কিন্তু, বাকি অংশটা কিন্তু চলে গেছে। কত অংশ চলে গেছে? চলে গেছে 1 - 1/4 অংশ, মানে 1 অংশ ছিল, এখন পড়ে আছে 1/4, তাহলে এই 1 থেকে 1/4 বাদ দিয়ে দিলে যেটা বেরোবে সেটাই
ক্ষয় হয়ে গেছে, তো পড়ে আছে কত 3/4, তাই 3/4 অংশ ক্ষয় হয়ে গেছে। তাই এই 3/4 অংশ ক্ষয় হয়েছে কত মাসে সেটা তোমাকে প্রশ্নে জানতে চেয়েছে। তো 3/4 অংশ ক্ষয় হওয়াতে সময় লেগেছে এখানে 4 মাস, এখানে 4 মাস, টোটাল 8 মাস। তাই অপশন সি হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বোঝাতে পারলাম? চলো নেক্সট প্রশ্নে। বলছে নিউক্লিয় চুল্লি বানানোর জন্য অত্যাবশ্যকীয় মৌল কোনটি? একটু আগে তোমাদের করিয়েছি, কী হবে বলো? 14 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর অপশন সি জার্কোনিয়াম। নিউক্লিয়াসের গামা ক্ষয়ের জন্য কি ঘটে? একটু আগে বললাম গামা ক্ষয়ের জন্য কি হয়, কোনো পরিবর্তন হয় না, ভর সংখ্যার পরিবর্তন হয় না, পরমাণু ক্রমাঙ্কেরও পরিবর্তন হয় না। এখানে কি বলেছে? ভর সংখ্যার পরিবর্তন হয়, পরমাণু ক্রমাঙ্কের পরিবর্তন হয় না, তো এটা তো হচ্ছেই না। ভর সংখ্যার পরিবর্তন হয় না, ঠিক আছে, কিন্তু পরমাণু ক্রমাঙ্কের পরিবর্তন হয়, এটাও হবে না। ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক উভয়ই পরিবর্তিত হয়, এটাও হবে না। ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক উভয়ই পরিবর্তিত হয় না, তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন ডি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পানীয় জলের মধ্যে কোনো প্রকারের গামা রশ্মি নিঃসরণকারী আইসোটোপ আছে কিনা তা যাচাই করার জন্য নিম্নোক্ত কোনটি ব্যবহার করা হয়? অণুবীক্ষণ যন্ত্র, সিসার পাত, স্কিন্টিলেটন কাউন্টার, স্পেকট্রো ফটোমিটার। বলো কোনটা হবে? 16 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, পরের প্রশ্ন। চোরাচালানকারী দ্রব্য ইয়েলো কেক বলতে কি বোঝায়? ঠিক আছে, ইয়েলো কেকটাকে কি বলা হয়? বলো 17 নম্বর প্রশ্ন, অপশন সি ইউরেনিয়াম অক্সাইড। বলছে রেডিয়েশন থেরাপিতে কোবাল্ট-60 ব্যবহার করা হয় কারণ এটি নির্গত করে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, এক্স রশ্মি। কি নির্গত করে? অপশন সি গামা রশ্মি। সবচেয়ে হালকা তেজস্ক্রিয় মৌল কোনটি? ডয়টেরিয়াম, পোলোনিয়াম, ট্রিটিয়াম, ইউরেনিয়াম। 19 নম্বর প্রশ্ন, বলো সঠিক উত্তর ট্রিটিয়াম। সবথেকে ভারী বললে ইউরেনিয়াম। তেজস্ক্রিয় আইসোটোপের কার্যক্ষমতা কার উপর নির্ভর করে? উষ্ণতা, চাপ, রাসায়নিক পরিবেশ। অপশন দিতে বলছে কোনোটিই নয়, সঠিক উত্তর হবে এখানের মধ্যে কোনোটিই নয়। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তেজস্ক্রিয় আইসোটোপের কার্যক্ষমতা কিসের উপর নির্ভর করে, প্রত্যেকে কমেন্ট করবে। ঠিক আছে, এখানের মধ্যে তো কোনোটাই হলো না, তো কোনটার উপর নির্ভর করে তোমরা আমাকে কমেন্ট করবে। কোন কোণার সাথে ইলেকট্রনের প্রকৃতির মিল পাওয়া যায়? পজিট্রন, বিটা, ফোটন, মেসন। বলো ইলেকট্রনের সাথে কোন কোণাটা মিল পাওয়া যায়? 21 নম্বর প্রশ্ন, অপশন বি বিটা কোণার। ঠিক আছে, আমরা প্রথম থেকেই বলে আসছি বিটা কোণাই হলো ইলেকট্রন যে নিউক্লিয়াস থেকে বেরোচ্ছে বিটা কোণার রূপেই বেরোচ্ছে, তাহলে ইলেকট্রনের প্রকৃতির সাথে মিল পাওয়া যাবে কোনটার? বিটা কোণার। ক্যান্সারের চিকিৎসায় কোনটি ব্যবহার করা হয়? কোবাল্ট-60। আর বলার কিচ্ছু নেই। পরের প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি অনুপ্রবেশ ক্ষমতা অনুপ্রবেশ ক্ষমতা, দেখো এই জিনিসটা, এই অনুপ্রবেশ ক্ষমতা মানে হচ্ছে ভেদন ক্ষমতা, এটা কিন্তু মাথায় রাখবে, কারণ অনুপ্রবেশ ক্ষমতাটা অনেক সময় পরীক্ষা দেয় না, ভেদন ক্ষমতাটা বেশি দেয়। তো মনে রাখবে ভেদন ক্ষমতা বা পেনিট্রেটিং পাওয়ার সব থেকে বেশি হচ্ছে গামা রশ্মির। ঠিক আছে, সব থেকে বেশি হচ্ছে গামা রশ্মি। তাই পরীক্ষায় প্রশ্ন আসে যে ভেদন ক্ষমতার ক্রম অনুসারে মৌলগুলিকে সাজাও, এই রশ্মিগুলোকে সাজাও। তো প্রথমে হচ্ছে গামা রশ্মি সব থেকে বেশি, মনে রাখবে কিন্তু গামা রশ্মির কিন্তু পেনিট্রেটিং পাওয়ার সব থেকে বেশি। তারপরে হচ্ছে বিটা রশ্মি, তারপরে হচ্ছে আলফা রশ্মি। ঠিক আছে, গামা, বিটা, আলফা এই সিচুয়েশনে কিন্তু মানে এই যে ক্রমটা এই ক্রমে কিন্তু থাকে। ঠিক আছে, এবার দেখো, এবার তোমরা মনে রাখবে যেখান থেকে বেগটা কত। ঠিক আছে, মনে রাখবে গামা রশ্মির বেগ কিন্তু এর বেগ কিন্তু আলোর বেগের সমান। এর বেগ কি বললাম? আলোর বেগের সমান কিন্তু গামা রশ্মির বেগ। পরীক্ষায় প্রশ্ন চলে এলো নিচের কোন রশ্মির বেগ আলোর বেগের সমান, তখন তোমাকে কি অ্যান্সার করতে হবে? গামা রশ্মি। গামা রশ্মির বেগ হচ্ছে আলোর বেগের সমান। ঠিক আছে, আয়োনাইজিং পাওয়ার মানে আয়নীয় ক্ষমতা উপর যদি সাজাতে বলে মনে রাখবে আয়োনাইজিং পাওয়ার। ঠিক আছে, এটা কীরকম প্রশ্ন আসে দেখে নাও। আয়োনাইজিং পাওয়ার এই জায়গাটা আমি তোমাদের সব ক্লিয়ার করে দিচ্ছি। আয়োনাইজিং পাওয়ার সব থেকে বেশি হচ্ছে আলফা রশ্মির, সব থেকে বেশি হচ্ছে আলফা রশ্মি আয়োনাইজিং পাওয়ার। ঠিক আছে, তারপরে হচ্ছে বিটা রশ্মি, তারপরে হচ্ছে গামা রশ্মি। গামা রশ্মি হচ্ছে সব থেকে কম আয়োনাইজিং পাওয়ার। ঠিক আছে, তাহলে আলফা, বিটা, গামা, এখানে সব থেকে বেশি হচ্ছে আলফা রশ্মি, তারপরে বিটা রশ্মি, তারপরে হচ্ছে গামা রশ্মি। ঠিক আছে, আয়োনাইজিং পাওয়ারটা গেল, আয়োনাইজিং পাওয়ার গেল, পেনিট্রেটিং পাওয়ার গেল, বেগটা বললাম। ঠিক আছে, আর কি বাকি রইল? আর মনে রাখবে এদের হচ্ছে ভর। ঠিক আছে, মনে রাখবে আলফা রশ্মির ভর হচ্ছে একটা প্রোটনের ভরের 4 গুণ। পরীক্ষায় প্রশ্ন এলো নিচের কোনটির ভর প্রোটনের ভরের 4 গুণ? মনে রাখবে আলফা রশ্মির ভর কিন্তু প্রোটনের ভরের 4 গুণ। ঠিক আছে, আর বিটা কোণের আধান কিন্তু মনে রাখবে ইলেকট্রনের আধানের সমান। ঠিক আছে, আর এখান থেকে
ভরটা, ইলেকট্রনের ভর মনে রাখবে, বিটার ভর কিন্তু ইলেকট্রনের ভরের সমান হবে। ঠিক আছে, মানে ইলেকট্রন ভর 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি, এটা কিন্তু বিটা রশ্মির ভর। ঠিক আছে, বিটা রশ্মির ভর কিন্তু এটা ইলেকট্রনের ভরের সমান হবে বিটা রশ্মির ভর। ঠিক আছে, আর গামা রশ্মি মনে রাখবে এ কিন্তু ভরহীন। ঠিক আছে, তাহলে কি পেলাম, আলফা রশ্মির ভর প্রোটনের ভরের 4 গুণ, ইলেকট্রনের ভরের সমান হচ্ছে বিটা রশ্মির ভর, আর গামা রশ্মি কিন্তু ভরহীন। ঠিক আছে, গামা রশ্মি আবার কিন্তু নিস্তরিত, গামা রশ্মি হলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, মনে থাকবে প্রত্যেকের। চলো পরের প্রশ্ন। নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক তেজস্ক্রিয়তা প্রদর্শন করে না? 24 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা প্রদর্শন করে না, কোনটি হবে? অপশন সি, অ্যালুমিনিয়াম। ঠিক আছে, কিন্তু প্রাকৃতিক তেজস্ক্রিয়তা প্রদর্শন করে না। কোন ধরনের দূষণের ফলে চেরনোবিল ডিজাস্টার হয়েছিল? তোমাদের কিন্তু আমি পরিবেশ দূষণ চ্যাপ্টারে পড়িয়েছিলাম চেরনোবিল ডিজাস্টার। কোন ধরনের দূষণ এখানে? তেল পড়ে যাওয়া, না অ্যাসিড বৃষ্টি, না কার্বন ডাইঅক্সাইড, না তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ? বলো, প্রত্যেকে কিন্তু পড়া উচিত। কী হবে? অপশন ডি, তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ। ঠিক আছে, পরের প্রশ্ন, কেরালার সমুদ্র তটে কোন তেজস্ক্রিয় পদার্থের দূষণ ছড়িয়েছিল? প্লুটোনিয়াম, জিঙ্ক, থোরিয়াম, রেডিয়াম। বলো কী হবে? 26 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, থোরিয়াম। কোনটি অস্থায়ী কণা? 27 নম্বর প্রশ্ন, কোনটি অস্থায়ী কণা? কী হবে? অপশান ডি, নিউট্রন। 28 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, হার্ট পেসমেকারে কোন তেজস্ক্রিয় উপাদান পাওয়া যায়? হার্ট পেসমেকারে কোন তেজস্ক্রিয় উপাদান পাওয়া যায়? বলো, ইউরেনিয়াম, ডয়টেরিয়াম, প্লুটোনিয়াম, রেডিয়াম। কোনটা হবে সঠিক উত্তর? 28 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, প্লুটোনিয়াম। বিকিরণের কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা কে? আইনস্টাইন, না বোর, না প্লাঙ্ক, না সত্যেন্দ্রনাথ বসু? কি হবে? অপশান সি হবে সঠিক উত্তর, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। ঠিক আছে, বিজ্ঞানী প্লাঙ্ক কিন্তু এই কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ধাতুর পৃষ্ঠদেশে যখন উপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হয় তখন কিছু ইলেকট্রন সেখান থেকে নির্গত হয়, এই ঘটনাটাকে কি বলে? ইলেকট্রোলাইসিস, না আয়নীভবন, না ফটো ইলেকট্রিক এফেক্ট, না কোনোটিই নয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ফটো ইলেকট্রিক এফেক্ট, আলোক তড়িৎ ক্রিয়া। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকের। চলো পরের প্রশ্নে। আর প্রশ্ন নেই, এটাই এই সেশনের শেষ প্রশ্ন ছিল। ঠিক আছে, এরপর তোমাদেরকে আমি কিছু এক্সট্রা ইনফরমেশন আরও জানিয়ে রাখবো। ঠিক আছে, দেখো যদি পরীক্ষায় প্রশ্ন আসে নিউক্লিয়ার ফিউশন, ঠিক আছে, নিউক্লিয়ার ফিউশন মানে বিভাজনটা, সংযোজনটা নিউক্লিয়ার ফিউশন, আর ফিশনটা হচ্ছে বিভাজন। তো নিউক্লিয়ার ফিউশনের জন্য কোন মৌল সবথেকে বেশি প্রয়োজনীয়? মনে রাখবে হাইড্রোজেন, এটা কিন্তু সবথেকে প্রয়োজনীয়। এবার হাইড্রোজেনের কোন আইসোটোপ যদি বলে তাহলে মনে রাখবে ট্রিটিয়াম। ঠিক আছে, যদি আমরা মেনশন করে যে হাইড্রোজেনের কোন আইসোটোপ বেশি প্রয়োজন, মনে রাখবে ট্রিটিয়াম। ঠিক আছে, এই আইসোটোপটা কিন্তু হাইড্রোজেনের সবথেকে বেশি প্রয়োজনীয়। আর নিউক্লিয়ার ফিউশন এর জন্য অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয় তাপমাত্রা কত প্রয়োজন? মনে রাখবে 10⁸ কেলভিন তাপমাত্রা কিন্তু প্রয়োজন এই নিউক্লিয়ার ফিউশনের জন্য। ঠিক আছে, এছাড়া সেরকম প্রশ্ন বলতে কিছু নেই। এটা মনে রাখবে সূর্যের মধ্যে সবথেকে কিন্তু হাইড্রোজেন গ্যাস বেশি পরিমাণে থাকে। ঠিক আছে, সবথেকে কিন্তু কী বললাম, হাইড্রোজেন গ্যাস বেশি পরিমাণে থাকে সূর্যের মধ্যে। ঠিক আছে, আর নিউক্লিয়ার ফিশন অ্যাটম বমটা আমরা হাইড্রোজেন বম পেয়েছিলাম, আর মনে রাখবে আমরা হাইড্রোজেন বম পেয়েছিলাম কি? হাইড্রোজেন বোমা পেয়েছিলাম নিউক্লিয় সংযোজনের উপর পেয়েছিলাম, তাই তো? মানে নিউক্লিয়ার ফিউশন, অনেক সময় কিন্তু সংযোজন আর বিভাজনের মধ্যে ঘুরিয়ে ফেলো, ফিউশন হচ্ছে সংযোজন, আর হাইড্রোজেন বোমা কিন্তু এই নীতিতে তৈরি হয়। আর যদি অ্যাটম বোমা বলে, অ্যাটম বোমা এটা তোমাদের বলা হয়নি, অ্যাটম বোমাতে মনে রাখবে বিভাজন মানে ফিশন, নিউক্লিয়ার ফিশন। ঠিক আছে, এই নীতির উপর কাজ করে অ্যাটম বোমা আর হাইড্রোজেন বোমা। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল প্রত্যেকের। আর তোমাদের কি বলেছিলাম, যেগুলো বলেছিলাম যেই অধ্যায় থেকে যে অঙ্কগুলো আসবে তোমাদের করিয়ে দিলাম, এগুলো দেখে নেবে এই চ্যাপ্টার থেকে ভালো করে একবার। আর এই আলফা বিটা কোণার তোমাদের আমি সমস্ত কিছু বলে দিলাম, ভর, আধান, পেনিট্রেটিং পাওয়ার, আয়নাইজিং পাওয়ার, এই সবগুলো কিন্তু দেখে রাখতে হবে। আর আলফা কোণ নিশ্চিত হলে ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা কী পরিবর্তন ঘটে, এই জিনিসগুলো দেখে রাখবে। আর নিউক্লিয়ার যে রিয়াকশানগুলো বললাম, যে মডারেটর হিসেবে কোনটা ব্যবহার করা হয়, নিউক্লিয়ার ফুয়েল হিসেবে কোনটা ব্যবহার করা হয়, ঠিক আছে, আর কন্ট্রোল রড হিসাবে কোনটা ইউজ করা হয়, এগুলো একটু প্রত্যেকে দেখে রাখবে। তো এর বাইরে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার কিছু নেই। আর তোমাদের যেটা বললাম যে কোন যন্ত্রের সাহায্যে তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয়, ব্যাস
এই যে তোমাদের প্রশ্নগুলো করিয়ে দিলাম, এগুলোই ভালো করে রিভিশন করো, এর মধ্যেই পরীক্ষায় প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, এই চ্যাপ্টারতে কিন্তু পরীক্ষায় 3 থেকে 4 নাম্বার প্রশ্ন আসবেই, কারণ ক্যাটাগরি 2-এতে একটা প্রশ্ন আসবে, আর ক্যাটাগরি 1-এ তো 1 থেকে 2টো প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। তো মোটামুটি তোমাদের যারা ক্লাসটা করে নিলে এই চ্যাপ্টার থেকে এর বাইরে আর পড়ার কিছু দরকার নেই। ঠিক আছে, তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের এই সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয়, চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবশেষে তোমাদের আরেকটা কথা বলে রাখতে চাই, এই শেষ মুহূর্তে এই 10টা দিনের মতো সময় রয়েছে, যদি একটা ভালো রিভিশন করতে চাও জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানের, এবং প্লাস যদি মক টেস্ট দিতে চাও, তোমরা আমাকে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের ডিটেলসে জানিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকের সেশন এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।